मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया जो लिखा था जो लिखा था जो लिखा था। নমস্কার, আমি গর্বিতা। আর দর্শক বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটা বিশেষ উপহার এনেছি। হ্যাঁ, উপহারই বলতে পারো। আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি বিশিষ্ট অভিনেতা সঞ্জয় দাকে। নমস্কার। আর আমাদের মধ্যে রয়েছেন বিখ্যাত পরিচালক, ছবির পরিচালক সমীর মাঝি। আচ্ছা সঞ্জয় দা, প্রথমে প্রশ্ন না, আমি একটা মজার ঘটনা বলে, আমি যখন সঞ্জয় দা বললাম সঞ্জয় দা আসবে এরকম আজকে একটু তোমাকে নিয়ে তুমি গল্প বলবে, দর্শকরা শুনবে। সঞ্জয় দা বললো আমার তো কোনো গল্প নেই। বললো কেন, তোমার জীবনে গল্প নেই? বললো না, আমার সব সাদা পাতা। বললো সেই সাদা পাতাটাই বলবে, দর্শকরা সেটাই শুনবে। নাও সঞ্জয় দা শুরু করো, সাদা পাতা দিয়েই শুরু করো। তোমার অভিনয় জীবন, কিভাবে অভিনয়ে আসা, কত বছর বয়সে, সেটা দিয়ে শুরু করা হোক। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया जो लिखा था जो लिखा था जो लिखा था। সব কিছু উপর থেকে লেখা হয়ে আসে, আমরা শুধুমাত্র আমাদের কর্মগুলো করি। অ্যাক্টিং মানে অভিনয় একটা কাজ। কেন? যেমন কেউ অফিসে যায়, কেউ কারখানায় কাজ করে, কেউ রকেট বানায়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। অভিনয়টাও একটা পেশা, আজ থেকে নয়, সেই আদিকাল থেকে, আদি অনন্তকাল থেকে অভিনয় একটা পেশা। এইটাই আমরা ভুলতে বসেছি। যাক, কথায় আসি, আমার অভিনয় জীবন। বাঙালি মানে বাঙালি মাত্রই একটু ওই তোমার কি বলে, একটু কালচারাল ব্যাপার একটা থাকে তাদের মধ্যে। অন্যান্য জায়গায় যেরকম আলাদা করে অভিনয়টাকে শিখতে হয়, বাঙালিকে বলতে হয় না এই গান শেখ, এই কবিতা বল, এটা ছোটবেলা থেকেই খেলতে খেলতে হয়ে যায়। আমার অভিনয় শেখাটাও সেরকম খেলতে খেলতে। তখন বয়স কত হবে? ক্লাস 7-8-এ পড়ি, 5-6-7-8। আমার বাড়ি হচ্ছে এন্টালি মার্কেটে। আমার বাড়ির ঠিক গায়ে ইমপ্রুভমেন্ট ট্রাস্টের একটা প্রায় 10 বিঘার মতো জমি আছে, এখনও আছে। সেখানে ওই ইমপ্রুভমেন্ট ট্রাস্টের পুরনো গাড়ি ডাম্পিং করে রাখতো। তো ইমপ্রুভমেন্ট ট্রাস্টের যে ম্যানেজার, তার ছেলে, সে থাকতো, তারা পরিবার নিয়ে ওখানে থাকতো। তার ছেলে ছিল আমাদের বন্ধু। যখন ক্লাস 4-5-এ পড়ি তখন থেকেই পাড়ার বন্ধু। তখন পাড়াতে রোববার শনিবার ক্রিকেট খেলা, হ্যাঁ, সে একটা আলাদা সময় আমরা কাটিয়েছি। এখনকার মানে ছেলেদের বললে ভাববে গল্প কথা। পাড়ার মধ্যে ওই রকম মেন রোডে সত্যি লুডো তো মোবাইলে, এখন পাবজি সমস্ত কিছু হয়, এখন সবটাই মোবাইল হয়ে গেছে। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা অনেক কমে গেছে। যাই হোক, সেটা বলছিলাম। তো আমার বাড়ির ঠিক লাগোয়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টে বছরে একবার বিশ্বকর্মা পুজো হতো, এবং বিশ্বকর্মা পুজো উপলক্ষে সমিতা ওখানে একটা যাত্রা হতো। আচ্ছা, পালাগান যাকে বলা হয়, যাত্রা। তো আমরা ওই ইমপ্রুভমেন্ট ট্রাস্টের যে জমিটা খালি ছিল, সেখানে বিকেল 4টের সময় চলে যেতাম স্কুল থেকে এসে। 4টে থেকে 6টা অবধি রাবারের ফুটবল খেলতাম। তো সারা বছরটা তো ঠিক আছে। ঠিক এই তোমার ধরো এপ্রিল মে মাসটা যেই শেষ হতে চললো, তখন ইমপ্রুভমেন্ট ট্রাস্টের লোকেরা ওই একটা গ্যারেজ মতো ছিল, শেড দেওয়া, সেখানে একটা ছোট্ট স্টেজ মতন থাকতো, ওখানে রিহার্সাল করতো। হ্যাঁ, রাজা 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 না বললাম সেন, আমি তোমাকে ছাড়বো না। আমরা বলি এটা কি হচ্ছে রে ভাই? খুব কিউরিয়াসিটি, তখন তো অতটা বুঝি না, খুব কিউরিয়াসিটি। হ্যাঁ, ভালো লাগছে, ভীষণ ভালো লাগতো না। ভালো লাগার থেকে ওটা অ্যাট্রাকশন। কি হচ্ছে বললাম সেন, আজ তোমার শেষ, আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না হচ্ছে।
তো আমরা যেই খেলাটা দেখো 5:30 ওদের ছুটি হতো 5:30 নাগাদ, আমাদেরও খেলাটা শেষ হয়ে আসতো 5:30 নাগাদ, আমরা চলে যেতাম ওই স্টেজটারে, তো গায়ে যেতাম, গিয়ে সবাই থাকতো না, আমার খুব ইন্টারেস্ট, আমি বসে দেখতাম যে কী রিহার্সাল হচ্ছে, মজা লাগতো, এ করছে। যেই 1 মাস গেল, হঠাৎ দেখলাম ওরা হাতে সময় সেই লোহা করে জায়গা, তো সেই লোহার তলোয়ার বানাতো, সেই নিয়ে ঠাক 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 ঠাক, দারুণ জিনিস হচ্ছে। আরও যখন খুব কাছাকাছি চলে এলো, দেখলাম 4-5 জন সুন্দরী সুন্দরী মহিলা চলে এলো, মানে ওরা ওই সুন্দরী মহিলাদের ভাড়া করে নিয়ে আসতো যাত্রা থেকে, যাত্রা মানে ওরা হচ্ছে ওখানকার গেস্ট আর্টিস্ট। বাকিরা যে সমস্ত ছেলে তারা ইন্ডাস্ট্রির কর্মচারী, ওখানকার ওয়ার্কার, এমপ্লয়ি। আর ওই 4-5 জন যে মহিলা, তারা হচ্ছে হঠাৎ করে কন্ট্রাস্ট, এতদিন ধরে ছেলেদের গলা শুনে এসেছি, ঠিক আছে, এতদিন ধরে যারা রিহার্সাল করতো তারা তো ওটা প্রক্সি দিত, ওদের তো কানে বসে গেছে। হ্যাঁ, সেই ছেলেটা বলতো বাবা বাবা তুই বস, তুই যাস না। হঠাৎ করে সেই ছেলের গলাটা চলে গেল, কিন্তু সত্যি সত্যি মহিলা, একদম সত্যিকারের মহিলা এসে সে বলছে বাবা তুই যাস না। সুন্দর একটা জিনিস, অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে। আমার এই পরিবর্তনগুলো আমি না দেখতাম, আমার কাছে এই পরিবর্তনগুলো আমাকে হন্ট করতো, আমাকে ভীষণ আমার ভাবাতো আমাকে। তারপর বিশ্বকর্মা পুজোর পরের দিন, বললে বিশ্বাস করবে না গর্বিতা, যেদিন প্রথম যাত্রা দেখেছিলাম, মানে ওইখানে যাত্রা দেখে ছোটবেলা থেকে হতো শুনেছি, কিন্তু কোনোদিন বাবা মা যেতে দেয়, মানে বাচ্চা ছিলাম তখন, যখন ফুটবল খেলতে খেলতে এরকম ব্যাপার হয়ে গেছে, যখন ভাবছি যে ওখানে রিহার্সালে আলটিমেটলি কী হয়, তখন কত রেজাল্টটা কী হচ্ছে, তখন আমি ক্লাস 6 বা 5 বা 6 পড়ি। গর্বিতা অবাক হয়ে দেখছি চারিদিকে ঠিক ঠিক করছে কালো মাথা। আরে ইন্টারভিউর মতো জায়গায় কত লোক থাকতো, তখন বেশি লোক থাকতো না, হ্যাঁ, কিন্তু ওইখানে যে 1025 লোক থাকে যাত্রা প্রেমী, ভাবতে পারবে না, মানে চারিদিকে লোক গিজগিজ করছে। আর একটা ওরকম ওপেন স্টেজ করা হতো, আর একটা লম্বা মতন রাস্তা চলে যেত ওদের গ্রিন রুম বা ওদের ওয়ার্কশপ, যেখানে ওরা ইয়ে করতো, ওইখান থেকেই ওটা ছিল ওয়ার্কশপ, ওটা ওদের ওয়ার্কশপ, ওখান থেকে রাস্তা, ওটাকে গ্রিন রুম করে একটা রাস্তা করতো, এসে চৌকো একটা স্টেজের ওপরে ওইখানে ওপেন স্টেজ, মানে কোনো ক্রসিং নিয়ম না, কোনো ঘেরা না। হ্যাঁ, আর তারপরে সেই ঘেরা স্টেজের চারপাশে ঠিক 6:30 বাজলো, ওরা সব আর যত লোক আসছে আরো তার কনসার্টের আওয়াজ বাড়তে ঠিক 7টার সময় চলে এলো বিবেক। 7টার সময় বিবেক ঢুকে পড়লো স্টেজে। বিবেকের বিশাল ভূমিকা থাকতো, বিবেক এসে গান ধরলো। আমি কেন তোমাদের এই কথাগুলো বলছি, তুমি বললে না যে তোমার অভিনয়ের ইচ্ছাটা কোথা থেকে তৈরি হয়েছে, আমি ইচ্ছাটা বোঝাবার জন্য এই কথাগুলো বলছি। কারণ এই ঘটনাগুলো না বললে আজকে যারা শুনছে এইটা পডকাস্ট, তারা কিন্তু অনেকেই যারা এই জেনজি সম্প্রদায়, তারা জানে না যে আমাদের খিদেটা কোথা থেকে তৈরি হয়েছে, আমাদের স্কুলিংটা কোথা থেকে তৈরি হয়েছে। আমি সেই জন্য বলছি, তোমাদের আপত্তি না থাকলে আমি বলবো না, বলো প্লিজ। বলছি সুন্দরী নায়িকাও কি আরেকটা কারণ নাকি? সুন্দরী নায়িকারা এলো, আরে তখন তো আমি সুবিধা, তখন তো আমি হাফ প্যান্টও করতাম না, সুতরাং ওই মহিলা সুন্দরী না অসুন্দরী তখন তো ম্যাটার করতো, এখন ম্যাটার করতো, তখন তো ম্যাটার করতো না, তখন না, তখন এই কন্ট্রাস্টটা, মানে ছেলে আর মেয়ে, মহিলারা অভিনয় করছে এতদিন ধরে, যে পুরুষটা মানে রিহার্সাল দিয়ে তার ডায়লগগুলো তোমার কানে বসে গেছে, আমার ব্রেনে বসে গেছে, আমি তো রোজই রিহার্সাল দেখছি, হঠাৎ করে সেই একই কথাগুলো মহিলা বলছে, হ্যাঁ, আমাদের মা কাকিমাদের মা, হঠাৎ করে এরকম লাগছে। আর তারপরে সেদিনকে সেই বিবেক কান ফান ধরে পুরো ব্যাপারটা বর্ণনা করে, এইবার রাজা বললো বলে রাজা সেই পুরো ব্যাপারটা আমার কাছে মন্ত্রমুগ্ধ হয়ে আমি দেখতাম। সবাই দেখতো কিনা জানি না, যেহেতু আমি বললাম না সব ওপরওয়ালার সৃষ্টি, কথা উনি লিখে দিয়ে গেছেন, হয়তো
আমার মাইন্ডটাকে উনি ওইভাবে সেট করেছেন, যার জন্য আমার কাছে ওটাই ছিল মন্ত্রমুগ্ধ একটা ব্যাপার। মানে তোমাকে অ্যাট্রাক্ট করছিল ওরা। ওই বীজ না থাকলে আমার ওই মন্ত্রমুগ্ধতা আসতো না, আমি হা করে গিলতাম না। সেই গিলতে গিলতে ওই প্রতি বছর ধরে যাত্রা দেখতাম, 2-3-4 বছর পর যাত্রা দেখতে 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 আমার অভিনয় করার ইচ্ছাটা তৈরি হলো। তারপর যখন ক্লাস 7-8 পড়লাম, হ্যাঁ শুরু হলো, তখন তো টিভি ছিল না। তখন টিভি বলতে বাবা মা শুধু পারমিশন দিত জনি শোকো অ্যান্ড ইজ ফ্লাইং রোবট, বুধবার হতো 7:30টার সময়। একটা কার্টুন হতো, মানে ইয়ে হতো, জনি শোকো অ্যান্ড ইজ ফ্লাইং রোবট, ওইটুকু দেখার পারমিশন ছিল। আর কোনো টিভি দেখার কোনো সিন ছিল না, খেলাও দেখতে দিত না। কিন্তু চুরি করে রেডিও শুনতাম, বই পড়তাম, আমার একটা লাইব্রেরি ছিল। সত্যজিৎ রায়ের মানে ইয়ে মানে তোমার ওই সমস্ত পড়া ছিল, মানে ফেলুমিত্তিরের সমস্ত পড়া, ফ্রান্সিস উপন্যাস সেই সময়কার, শশীন্দ্র রায় সমস্ত পড়া, বইয়ের মধ্যে বই লুকিয়ে গল্প পড়া, হ্যাঁ ভীষণভাবে পড়তাম। মানে রেজাল্ট ভালো করতাম, যার জন্য বাবা কোনোদিন মানে ধরে সেই গল্প পরে বলছি, একটু 1 মিনিট পরে বলছি। হ্যাঁ লুকিয়ে বই পড়ছি, বাবা পায়খানা গেলো, স্টার্ট করে গল্প বই সামনে চলে এলো, এই ফ্রান্সিস গেল, ফ্রান্সিসের জাহাজ আস্তে আস্তে এগোচ্ছে, পুরো ছবিটা দেখতে পেতাম। তখন থেকেই এই যে তুমি আমাকে বলো না সঞ্জয় ছবিটা দেখেন, তখন থেকেই ছবিটাকে দেখতে পারতাম টেক্সট পড়তে পড়তে। তো ওই পড়তে গল্প পড়ছি। তারপরে শুরু হলো রেডিও। বাবা রেডিও নিয়ে আসলো, শনিবারের বারবেলা, শুক্রবার রাত 8টার নাটক, শুক্রবারে আবহাওয়ার রিপোর্ট হতো, তারপর চাষি ভাইদের খবর, তারপরে নমস্কার আজকে খবর পড়ছি ইভানা, খবরটা শেষ হতো, তারপরে শুরু হতো নাটক। আর শনিবারের বারবেলা, আর তারপরে সুরভিত অ্যান্টিসেপ্টিক বরুলির সংসার। তো এইগুলো আমরা শিখেছি, আমরা দেখেছি। তো ওই নাটক শুনছি, মানে অবকাশ নাটক শুনছি, চোখের সামনে দেখতে পাচ্ছি। ওই মডুলেশন আমাকে কেউ শেখায়নি, আমি করছি না, কিন্তু আমার ব্রেনে ওই রেডিও থেকে গেঁথে দেওয়া হচ্ছে। ওই মডুলেশন আমাকে, আমি কোনো ওয়ার্কশপে শিখছি না, কিন্তু ওই যাত্রার মডুলেশন আমাকে ব্রেনে গেঁথে দেওয়া হচ্ছে, দেখতে দেখতে শুনতে শুনতে। কারণ দেখা এবং শোনার সময় আমার মধ্যে কোনো ফাঁকিবাজি ছিল না। কারণ ওই দেখা এবং শোনার সময় আমার মধ্যে কোনো ফাঁকিবাজি ছিল না, যার জন্য পুরোটা গেঁথে যাচ্ছে। হ্যাঁ একদিন বাবা এলো, সেদিন বোধহয় একটা এমন ক্লাইম্যাক্স চলছিল, তখন আমার ঠাকমা বেশি, আমি ছিলাম আমার ঠাকমার নয়নের মণি। বাবা বাথরুম থেকে সন্ধ্যেবেলা বোধহয় কী করতে পায়খানা পেয়ে গেছে, পায়খানা থেকে ঘুরে এসেছে, দেখছি আমি রেডিও শুনছি। বাবা ঢুকতে বন্ধ করতে বাবা ঢুকে পড়েছে। বাবা খুব ভালোবাসতেন আমাকে, সাংঘাতিক, বাবার শাসনও করতেন। তো অঙ্ক করতে এরকম করেছে, অঙ্ক দুটো হয়েছে, এমন লাথি মারলেন, আমি দেয়ালে সেটা একটা ধাম করে দিয়ে এইভাবে অজ্ঞান হয়ে গেলাম। লাথি একদম বুকের মধ্যে ধাম করে। সেই ঠাকমা 5 দিন কিছু খেলো না। বাবা ওই বড় অবস্থায় ঠাকমার সামনে কান ধরে অভ্যাস করলো যে আমাকে মারবে না, তারপর ঠাকমা খাওয়া শুরু করেছিল। কিন্তু মারটা আমি খেয়েছিলাম ওই নাটক শোনার জন্য, পড়াশোনা। আসলে এবারে ছোট্ট করে বলি রক্তটা কোথা থেকে এসেছে। আমার বাবা ছিল অল ইন্ডিয়া আবৃত্তি কম্পিটিশনের 3rd, এবং উনি অসম্ভব ভালো শ্যামাসঙ্গীত গাইতে পারতেন, উনি অসম্ভব ভালো আবৃত্তি তো করতেই পারতেন, এবং কামু মুখোপাধ্যায়ের খুব বন্ধু ছিল। বাবা বোধহয় চাইতেন না ছেলে কোনোভাবে অভিনয় পেশায় ঢুকতে আসে, সেই জন্যই হয়তো ওই শাসন বা অনুশাসন, কিন্তু ছেলের মধ্যে তো অলরেডি ঢুকে গেছে, জিনগত ব্যাপার। না ঠাকমাকে আমি বেশি দিন পাইনি। হ্যাঁ আমি যখনকার কথা বলছি তখন ক্লাস 4, 5, 6 এই সময়, ঠাকমা তখনই মারা গেছিল। তারপরে তো আস্তে আস্তে এইগুলো ডেভেলপ করছে। ক্লাস যখন 8-এ পড়ি, তখন অলরেডি আমি প্রফেশনাল অ্যাক্টর হয়ে গেছি। প্রফেশনাল কীরকমভাবে অ্যাক্টর, পাড়ার মধ্যে শোনো, পাড়ার মধ্যে থিয়েটার হচ্ছে,
থিয়েটারটা ছিল সত্যম শিবম সুন্দরম, মনোজ মিত্র একাঙ্ক। মনোজ মিত্রের একাঙ্ক সত্যম শিবম সুন্দরম নাটক, অসাধারণ নাটক। যদি এখনো কেউ, তোমরা অনেকেই করে নাটকটা। তো সেই গোরাদা এখনো বেঁচে আছে, উনি এখন তৃণমূলের বড় নেতা, শ্রীরামপুরে থাকেন, চোখে ভালো দেখতে পান না।